হ্যালো এভরিওয়ান। সো হোপ আই এম অডিবল। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে যে আপনাদের ফাইনাল নিয়ে অনেকের অনেক কোয়েরিজ ছিল। লাইক সিলেবাস কি, কি পার্ট, কি এক্সক্লুডেড, অ্যান্ড ডেরিভেশনস কি আসবে। দেন হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্যাল যেই জিনিসগুলো কোথা থেকে প্র্যাকটিস করবেন বা কিভাবে প্র্যাকটিস করবেন, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার করার জন্য হচ্ছে আমি ফার্স্ট অফ অল আপনাদের এই ডকটা প্রিপেয়ার করে অলরেডি দিয়ে দিছি। অ্যান্ড এখন হচ্ছে বেসিক্যালি আমি এই ডকটা রেফারেন্স ধরেই ডিসকাস করব। তো এই ভিডিওটা যদি আপনারা একটু থরলি দেখেন কিছুক্ষণের জন্য, তাহলে আপনাদের যা যা কোয়েরিজ আছে এক্সামের আগে বা যা যা কনফিউশন আপনারা ফেস করতে পারেন ইন ফিউচার ওয়াইল প্র্যাকটিসিং, তখন এই ভিডিওটা আপনারা রেফার করলে হোপফুলি আপনাদের সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো ডকের ফার্স্টেই আপনারা যদি খেয়াল করেন, আমি হচ্ছে একটা প্র্যাকটিস শিটের মতো দিয়ে দিছি। এটা আপনাদের মিড টার্মেও দিয়ে দিছিলাম। সো এইটা হচ্ছে আপনারা তখনই প্র্যাকটিস করবেন যখন when you are done with all the other materials, লাইক আপনাদের হচ্ছে ধরেন কুইজ, অ্যাসাইনমেন্ট অ্যান্ড আমি যে ক্লাস এক্সাম্পলস গুলো আপনাদের দেখাই ইউজুয়ালি, এগুলো গো থ্রু করার পরে ইফ ইউ গাইজ হ্যাভ টাইম তখন আপনারা এটা গো থ্রু করবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডিউরেশন। তো ডিউরেশন হচ্ছে আপনাদেরকে আমি ক্লাসে বলছিলাম যে ইট মাইট বি অ্যারাউন্ড 1 hour 30 minutes। সো ফাইনাল ডিউরেশনটা হচ্ছে ইট উইল বি অ্যারাউন্ড 1 hour 40 minutes, অ্যান্ড মার্কস অলরেডি আপনারা অ্যাওয়্যার যে আমরা হচ্ছে ডাবল মার্কস অলওয়েজ এক্সাম নেই, যেমন 60-তে হবে ফাইনাল, অ্যান্ড সেটা আমরা 30-এ হচ্ছে কনভার্ট করব। সো কোয়েশ্চেনের প্যাটার্নে আসলে কোনো চেঞ্জ নাই। আপনারা মিডের টাইমে অলরেডি একটু অ্যাকাস্টমড হয়ে আসছেন। মিডের টাইমে অনেকে ভুল করছিলেন। সো এই ভুলটা যদি আপনারা ফাইনালে রিপিট না করেন, তাও একটু স্পেসিফিক্যালি বলি। সো CO1, CO2, CO3 আপনারা অলরেডি জানেন কোথায় কি ধরনের কোয়েশ্চেন্স আপনারা এনকাউন্টার করতে পারেন। যেমন CO1-এ আপনারা হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড কনসেপ্টস টেস্ট করার জন্য যে ধরনের কোয়েশ্চেন্স আসে ইউজুয়ালি সেগুলো হচ্ছে আপনারা CO1-এ দেখবেন, যে আমরা কেন কোন থিওরিটা দেখি বা কোন থিওরি থেকে কোনটা বেটার। আমরা যেমন অনেকগুলা মেথডস তো পরপর দেখি, একটার থেকে আরেকটা বেটার থাকে, রাইট? সো এই যে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা কেন কোন ম্যাথ করতেছি, কেন কোন ডেরিভেশন দেখতেছি, বা কেন এই মেথডে কি সমস্যা যেটার জন্য আমরা অন্য মেথডটা দেখলাম, এই ধরনের কোয়েশ্চেন যেমনটা আপনারা মিড টার্মে এনকাউন্টার করে আসছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের CO1-এ থাকবে। অ্যান্ড আপনাদের 60 মার্কের মধ্যে 10% মার্ক হচ্ছে এই CO1-এ অ্যালোকেটেড। সো এখানে যেটা ভুল করবেন, মানে ভুল করছেন অলরেডি আপনারা অনেকে মিডে, যেটা আমি নোটিস করে আসছিলাম, সেটা হচ্ছে যে আপনারা স্পেসিফিক্যালি বলা থাকে যে অ্যান্সার এনি ওয়ান আউট অফ টু কোয়েশ্চেন্স। সো মার্কের হিসাবেও যদি আপনারা চিন্তা করেন, 10% অফ 60 ইজ 6 মার্ক। সো আপনাদেরকে টোটাল CO1 থেকে 6 মার্ক অ্যান্সার করা লাগবে। এখন যে কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন। অনেকে করেন কি দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করেন কনসিকিউটিভলি, বাট সেটা করলে কিন্তু আমি ইভালুয়েট করি আলটিমেটলি আপনারা ফার্স্ট যে অ্যান্সারটা দেন সেটা আমি ইভালুয়েট করি। আর হচ্ছে অনেকে আবার মিক্স এন্ড ম্যাচ করে অ্যান্সার করেন, যে 1 অ্যান্সার করলাম, 2 এর থেকে আবার আমি অন্য একটা পার্ট অ্যান্সার করলাম। এইভাবে আসলে ওয়ার্কআউট করেন না জিনিসটা। একটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন, 1 আর 2 যদি দুইটা অপশন থাকে তাহলে 1 এর সবগুলো অ্যান্সার করবেন, নাহলে 2 এর সবগুলো অ্যান্সার করবেন। আর আপনারা যদি তাও কনফিউজড হয়ে যান, তাও যদি এই স্টেটমেন্টটা মিস আউট করেন, দেখবেন যে আপনার 6 মার্ক অ্যান্সার করছেন নাকি, একটা কোয়েশ্চেন ধরে অ্যান্সার করবেন। হোপফুলি ফাইনালি ভুলটা করবেন না আপনারা। সো CO1 এর যেই আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলো, এগুলো আমি যখন চ্যাপ্টার গুলা রিভিউ করব তখন আমি আরেকটু ইন ডিটেলস বলবো। সো CO2 ও কিন্তু CO1 এর মতোই, যে যে কোনো দুইটা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে মার্কের ওয়েটেজটা একটু বেশি থাকে, যেমনটা আপনারা মিডিয়াও দেখছেন। সো 30% মার্ক হচ্ছে আপনাদের CO2 তে এখানে কভার করা লাগে। তো এখানেও জিনিসটা সিমিলার, যে একটা কোয়েশ্চেনে অনেকগুলো সাবসেকশন থাকে। অ্যান্ড CO2 তে আপনারা হচ্ছে মেইনলি যেটা দেখেন যে ডেরিভেশন টাইপের কোয়েশ্চেন গুলো একটু বেশি আসে। সো CO2 কিন্তু মানে আসলে যে আপনাকে আমি সবসময় বলবো যে শো দিস শো দ্যাট, এরকম কিছু কিন্তু না আসলে। CO2 তে আপনাদেরকে ডেরিভেশন করতে হলেও কিছু থিওরিটিক্যাল জিনিস বা কনসেপ্ট এগুলো কিন্তু ক্লিয়ার রাখা লাগে। সো ডেরিভেশন ভালো মতো প্র্যাকটিস করার পাশাপাশি আপনাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখাটাও খুবই ইম্পর্টেন্ট। সো CO2 আমি হচ্ছে যখন চ্যাপ্টার্স গুলো রিভিউ করবো তখন আমি বলবো যে আমি ক্লাসে কি কি ডিসকাস করে আসছিলাম, কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন এন্ড সো অন। সো CO3-র সাথে আপনারা সবসময় আসলে অ্যাকাস্টম থাকেন, কারণ কুইজ অ্যাসাইনমেন্ট যেগুলো দেন এগুলাতে
হচ্ছে আমি ম্যাথের উপরে বেশি ফোকাস করে আসছি। সো CO3 তে হচ্ছে আপনাদের এখানে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে 60% মার্ক। সো আপনাদের হচ্ছে এখানে ২ টা কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে ৩ টা থেকে। আপনারা নিজেও সেটা করে আসছেন যে ৩ টার মধ্যে যেকোনো ২ টা ম্যাথ আপনারা অ্যান্সার করে আসছেন। অ্যান্ড সিমিলারলি যদি 3 এর A অ্যান্সার করেন, 3 এর A পুরাটা অ্যান্সার করবেন, B অ্যান্সার করলে পুরাটা অ্যান্সার করবেন। মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যান্সার করবেন না। আর এখানে আসলে কোয়েশ্চেন খুব স্ট্রেইট ফরওয়ার্ড, মানে ম্যাথ বেসড। আপনারা যদি ম্যাথ পারেন তাহলে আপনাদের CO3 তে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর কোয়েশ্চেনের ধরেন যে ল্যাঙ্গুয়েজ এটা একটু মডিফাইড থাকতে পারে, বাট এমন কোনো হচ্ছে আপনারা কিছু এনকাউন্টার করবেন না যেটা হচ্ছে আপনারা ধরেন যে কোনো কুইজ বা অ্যাসাইনমেন্ট বা ক্লাস এক্সাম্পল বা আপনাদেরকে যে রিসোর্সেস গুলো দিয়ে দিছি আমি, সেখানের বাইরের এরকম কোনো প্যাটার্ন আসছে। সো CO3 র জন্য হচ্ছে আপনারা যদি কুইজ অ্যাসাইনমেন্ট আর ক্লাস লেকচার এর মধ্যে যেই এক্সাম্পল গুলো দেওয়া থাকে সেগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলেই এনাফ। আর লাস্টে এটা সবসময় মানে বলি ক্লাসেও অ্যান্ড আপনাদের মিডের সময়ও আমি এটা লিখে দিছিলাম যে কোনো চ্যাপ্টার স্কিপ করা একটা অপশন না। কারণ আপনারা কোয়েশ্চেন অলরেডি মিড টার্মে দেখে আসছেন যে কোয়েশ্চেন ইজ অলওয়েজ আ মিক্স অ্যান্ড ম্যাচ অফ এভরি চ্যাপ্টার। প্রত্যেকটা কনসেপ্টের উপর একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কোয়েশ্চেন আসে, এমন না যে পিওরলি চ্যাপ্টার কোনো চ্যাপ্টার 4 বা 5 6 7 এইভাবে একদম ডিসক্রিট চ্যাপ্টার্স কখনো আসে। সো আমি এখানে যা সাজেশনই দিব এগুলো জাস্ট সাজেশন হিসাবে আপনারা নিবেন টু মানে গেট অ্যান আইডিয়া যে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। বাট আলটিমেটলি আপনাদের কিন্তু যা যা আমি ডিসকাস করছি এখান থেকে কোনো কিছু স্কিপ করা ইজ নট অ্যান অপশন। সো এখন হচ্ছে আমি বেসিকলি আপনাদের চ্যাপ্টারের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু ডিসকাস করব। তো আমি চেষ্টা করব যে আপনারা যাতে মানে এখান থেকে এই পার্ট গুলো দেখলে লিস্ট যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এটা কনফিউজ না হয়ে যান যে এটা কি ক্লাসে কভার করা হয়েছিল নাকি না। সো ফার্স্ট অফ অল আমি আপনার যদি একটু কনসাইজ নোটে যাই আপনাদের, তো আর কনসাইজ নোট এন্ড চ্যাপ্টার ওয়াইজ নোট বোথ ওইখানে কিন্তু রেগুলার সিলেবাসে যা যা থাকে সব ধরনের চ্যাপ্টার্স গুলোই দেওয়া আছে। কিন্তু আপনারা অলরেডি অ্যাওয়্যার যে কিছু চ্যাপ্টার্স এই সেমিস্টারে এক্সক্লুডেড, যেমন শুরুতেই হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড আপনারা ল্যাবে দেখছেন, থিওরিতে দেখেন নাই, তার মানে কি এটা থিওরির পার্ট না। সো বাইসেকশন মেথড আপনাদের দেখা লাগবে না। সো এখান থেকে আমাদের চ্যাপ্টারটা আসলে আমরা ক্লাসে ডিসকাশনটা শুরু করি হচ্ছে ফিক্সড পয়েন্ট আইটারেশন দিয়ে। সো ফিক্সড পয়েন্ট আইটারেশন একটা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম, আপনারা অলরেডি অ্যাওয়্যার সেটা নিয়ে। রুট কি সেটাও আমি খুব ডিটেলসে ডিসকাস করছি আপনাদের সাথে। সো আমরা জানি যে জিএক্স ইকুয়াল এক্স ফরম্যাটে এফএক্স থেকে অনেক ভাবে নেওয়া যায়। সো আমি এখানে যেই যেই ফরম্যাট, যেমন আপনাদের যখন ক্লাসে সলভ করাই এখানে যেই যেই ফরম্যাট আমি দেখাইছি আপনাদের, আপনারা অলরেডি অ্যাওয়্যার যে এগুলাই কিন্তু জাস্ট পসিবল না। একটা ইকুয়েশন থেকে আমি জিএক্স ইকুয়াল এক্স ফরম্যাটে যে কোনো ভাবে আমি এক্স কে সাবজেক্ট করতে পারি। সো আপনার সাথে আমার জিএক্স এর ফরম্যাটটা নাও ম্যাচ হতে পারে। সো এরপর হচ্ছে আপনাকে খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড জিনিস বলতে পারে যে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে রুটে। সো এটা তো আপনারা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ইজিলি বের করতে পারেন। এখানে আসলে এইভাবে মিডল টার্ম করে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। যদি রুট বের করতে বলে ডিরেক্টলি রুট বের করবেন। সো এরপর হচ্ছে আপনারা কয়েকটা টার্মিনোলজির সাথে হচ্ছে পরিচিত হন, যে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। সো কনভার্জেন্ট মানে হচ্ছে যে আমি সেই ফাংশনটা থেকে রুটটা পাবো। যেমন আপনারা এই পার্টে যদি খেয়াল করেন আমি এই ফাংশনটা যেটা কনস্ট্রাক্ট করছি সেখান থেকে আমি একটা রুট পাচ্ছি। আর ইনিশিয়াল পয়েন্ট অলওয়েজ গিভেন থাকে, ইনিশিয়াল পয়েন্ট আপনাদের অ্যাজিউম করা লাগে না, সেটাও আপনারা জানেন। সো আমার যদি কনভার্জেন্ট হয় জিএক্সটা তাহলে হচ্ছে আমি রুট পাবো, আর যদি ডাইভার্জেন্ট হয় তাহলে আমি রুট পাবো না, বরং আমি রুট থেকে দূরে চলে যাব। সো এখানে কয়েকটা এক্সাম্পল আপনাদের আছে আহ, প্রত্যেকটা জিএক্স এর জন্য। ইনিশিয়াল পয়েন্ট যেমন একবার 0 ধরছি একবার 42 ধরছি। সো আমাদের কিন্তু যদি আপনারা মনে থেকে থাকে আপনাদের যে ধরেন যে আমার রুট গুলো আসছে হচ্ছে, আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি যে আমাদের এখানে ফাংশনের রুটটা ছিল হচ্ছে -1 আর 3, আর আমি হচ্ছে দুইটা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে একটা জি অফ এক্স সলভ করছিলাম, 0 আর 42। সো একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে -1 যেই আমার হচ্ছে রুটটা, সেটা কিন্তু 0-র কাছাকাছি, মানে ইনিশিয়াল পয়েন্ট 0 যখন এটার কাছাকাছি, আবার 42 কিন্তু 3 এর কাছাকাছি। সো নিয়ারেস্ট রুটে সবসময় কনভার্জ করে। সো এখান থেকে আরেকটা থিওরিও আপনারা দেখছেন যে কি আমাদের বেসিক্যালি ফিক্সড পয়েন্ট হচ্ছে যখন আমরা সলভ করি তখন হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টের উপর কিন্তু ডিপেন্ড করে যে আমরা রুটটা মানে
কোন জায়গায় পাবো বা কত তাড়াতাড়ি পাবো এই জিনিসটা আমাদের ইনিশিয়াল পয়েন্টের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে ফাংশন থেকে রুট পাবো কি পাবো না এই জিনিসটা আমরা জানছি হচ্ছে কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম দিয়ে। সো কন্ট্রাকশন ম্যাপিং থিওরামের ডেরিভেশনটা এখানে দেওয়া আছে যে কিভাবে আসে, বাট আমি এটা ক্লাসে ডিসকাস করিনি, সো আপনাদের লাগবে না। আপনাদের জাস্ট জানা লাগবে যে কন্ট্রাকশন ম্যাপিং থিওরামটা কি। সো কন্ট্রাকশন ম্যাপিং থিওরামের মধ্যে তিনটা জিনিস ছিল। ফার্স্ট হচ্ছে ল্যামডার ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা সুপার লিনিয়ার কনভার্জেন্ট, যদি 0 থেকে 1 এর মধ্যে হয় লিনিয়ার কনভার্জেন্ট, আর যদি 1 এর থেকে বড় বা সমান হয় তাহলে ডাইভার্জেন্ট। সো এখানে আপনাদের ওই চ্যাপ্টার ওয়াইজ নোটে আপনারা দেখবেন যে ল্যামডা ইকুয়াল 1 ইগনোর দেওয়া ছিল। সো আমি ক্লাসে বারবার বলছিলাম যে আমরা কিন্তু ল্যামডা ইকুয়াল 1 হইলেও আমরা ডাইভার্জেন্টই ধরি ফাংশনটা। সো এরপর এখান থেকে একটা কমপ্লিট ম্যাথ সলভ করা হয়েছিল। তো এখন হচ্ছে আমি এই যে ল্যামডা ইকুয়াল জি প্রাইম অফ এক্স, এখন এই এক্স এর জায়গায় আসলে বসাই কি? বসাই হচ্ছে আমার রুটগুলা বসায় আমি ধরেন আমার -1 একটা রুট, আমি সেটা জি এক্স এ বসায় আমি আসলে চেক করি এটা কি সুপার লিনিয়ার কনভার্জেন্স নাকি ডাইভার্জেন্স। সো সুপার লিনিয়ার কনভার্জেন্স মানে আমি খুব কম সংখ্যক আইটারেশনের মধ্যে পেয়ে যাব। লিনিয়ার কনভার্জেন্স মানে হচ্ছে যে আমি পাবো রুটটা, বাট একটু আইটারেশনের নাম্বারটা বেশি লাগবে। ডাইভার্জেন্ট মানে আমি কখনোই পাবো না। সো ফিক্সড পয়েন্ট থেকে আমাদের ডিসকাশনটা আসলে এতটুকুই ছিল। এরপর ছিল হচ্ছে আপনাদের নিউটনস মেথড আর সেকেন্ড মেথড। সো ফিক্সড পয়েন্ট থাকা সত্ত্বেও আমরা কেন নিউটনস মেথড অথবা নিউটন র্যাফসন মেথডটা দেখছি, রিজন হচ্ছে যে নিউটনস মেথডটা হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্স। সো সুপার লিনিয়ার কনভার্জেন্স অ্যাজ আই অলরেডি সেইড যে এটা হচ্ছে বেসিকলি আমরা খুব অল্প সংখ্যক আইটারেশনের মধ্যে আমরা রুটটা পেয়ে যাই। সো এখানে নিউটনস মেথডটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে আমরা ট্যানজেন্ট ড্র করে হচ্ছে নেক্সট ইনিশিয়াল পয়েন্টটা পাই, এটা আমি ক্লাসে অলরেডি ডিসকাস করছি। এরপর হচ্ছে নিউটনস র্যাফসন মেথডে আমাদের নেক্সট আইটারেশনের পয়েন্টের বের করা যে ফর্মুলাটা xk+1 এটা এখানে ডিফাইন করে দেওয়া আছে। এরপর আমরা এখান থেকে মেইনলি দুই ধরনের ম্যাথ দেখি যদি আপনারা রিকল করতে পারেন। ফার্স্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার এরর বাউন্ডটা যদি দেওয়া থাকে, তো এরর বাউন্ডটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা বেসিকলি একটা কম্প্যারিজন করি, আমরা টেবিল বেসড অ্যাপ্রোচ ইউজ করি। সো টেবিল বেসড অ্যাপ্রোচে আমরা দেখি যে একটা জাস্ট অ্যাডিশনাল কলাম থাকে যে এফএক্স এর ভ্যালুটা যতক্ষণ না আমার এরর বাউন্ডের থেকে ছোট হচ্ছে ততক্ষণ আমরা কি নেক্সট আইটারেশনের পয়েন্টটা খুঁজে বের করতে থাকি। যেই পয়েন্টে আমার এফএক্স এর ভ্যালু লেস দেন এরর বাউন্ড হয়ে যায় সেই এক্স কেটাই কি আমার হচ্ছে বেসিক্যালি রুটটা আমরা ধরে নিই যে একটা টলারেন্স, এরর বাউন্ডটা হচ্ছে একটা টলারেন্স, যে এই টলারেন্সের মধ্যে পেলে আমরা হচ্ছে ওটাকে রুট ধরে নিচ্ছি। সো এখান থেকে এরপর আমরা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করে আমরা বেসিক্যালি ক্লাসে যে এক্সাম্পলটা দেখে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের 8টা ইটারেশন পর আসলে আমরা রুটটা খুঁজে পাই। সো এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধরনের ম্যাথ ছিল। আরেকটা ম্যাথ আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের যদি এরর বাউন্ড না দেওয়া থাকে, এরর বাউন্ড না দেওয়া থাকলে কিন্তু খুব সিম্পল, আমাদের কোনো কম্পারিজন করা লাগতেছে না। আর নিউটনস মেথডে অলওয়েজ আইটারেশন নাম্বারটা মেনশন থাকে যে আসলে আপনাদের কয়টা আইটারেশন দেখাইতে হবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যেটা আসলে ফিক্সড পয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু ইনিশিয়াল পয়েন্টটাকে কোনো আইটারেশনের পার্ট ধরি না। যেমন 3টা যদি আইটারেশন আমি আপনাকে বের করতে বলি তার মানে হচ্ছে আপনি x1 x2 x3 ভ্যালু বের করবেন। x নট ইজ নট পার্ট অফ ইওর আইটারেশন বিকজ এটা আমি অলরেডি গিভেন। এখান থেকে আপনারা কোনো ক্যালকুলেশন আসলে করতেছেন না, আপনাদের ক্যালকুলেশনটা শুরু হয় হচ্ছে x1 থেকে। এরপরে এখানে আপনাদের অনেক সময় রিলেটিভ এরর এর কথা বলা থাকে, এটা আসলে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে রিলেটিভ এরর বের করতে বলবে কি বলবে না। তো আমি যেমন আপনাদেরকে ক্লাসে যখন এই এক্সাম্পলটা সলভ করে রিলেটিভ এরর ধরে করাইছি। সো এখানে রিলেটিভ এররটা আমরা আসলে কিভাবে বের করি যে আমার কারেন্ট আইটারেশন থেকে আমি প্রিভিয়াস আইটারেশনের ভ্যালুটা যদি সাবট্রাক্ট করি তাহলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমার রিলেটিভ এরর। এখানে একটা ডিফারেন্স আছে, আপনারা পরের চ্যাপ্টার গুলোতে গিয়ে হয়তো ফর্মুলা ডিফারেন্সটা রিয়েলাইজ করছেন যে আমরা কিন্তু এখানে আসলে কোনো অ্যাকচুয়াল ভ্যালুর কিন্তু কোনো হিসাব নেই। সো এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ডিভাইড করার আসলে কিছু নাই। রিলেটিভ এররটা হচ্ছে কারেন্ট আইটারেশন থেকে আগের আইটারেশনের সাবট্রাকশনটা। সো এই রিলেটিভ এররের সাথে অন্য কোনো চ্যাপ্টারের রিলেটিভ এররটা আবার কনফিউজ করে ফেলেন না আপনারা, এটা খুবই কমন একটা ভুল যেটা করে মানুষ। সো এখানে হচ্ছে আপনাদের বেসিক্যালি ম্যাথটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যদি রিলেটিভ এরর বলে বের করবেন, না হলে কোনো দরকার নেই। এরপর এখান থেকে আপনারা
ডেরিভেশন, এই চ্যাপ্টারের আসলে ফার্স্ট ডেরিভেশন যেটা ছিল সেটা হচ্ছে যে নিউটনস মেথড যে আমরা বলতেছি সুপার লিনিয়ার কনভার্জেন্স, এটা আসলে কিভাবে আসে। সো ডেরিভেশন আমরা দেখছি ক্লাসে, খুব থরলি আমরা এই ডেরিভেশনটা দেখে আসছিলাম। সো সুপার লিনিয়ার কনভার্জেন্সের এইটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4 এর আসলে ফার্স্ট ডেরিভেশন। সো এখান থেকে আপনারা হচ্ছে বেসিকলি যেটা করেন যে আমার নেক্সট আইটারেশন বের করা যে ফর্মুলা, ওখান থেকে আমরা জি প্রাইম অফ এক্স টা বের করি, ওটাকে জি এক্স ধরে নেই, সেখান থেকে আমরা জি প্রাইম অফ এক্স বের করি। তারপর হচ্ছে আমরা জি প্রাইম অফ এক্স মানে তো আমার ডেরিভেশন করা লাগে, সো ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করে ডেরিভেশনটা করি। এরপরে এখানে আসলে আমাদের কেন সুপার লিনিয়ার কনভার্জেন্স আসতেছে, রিজনটা কি, যে আমার রুটটা আসলে কোথায় পাই, আমরা রুটটা পাই হচ্ছে যেখানে এফ এক্স এর ভ্যালু জিরো। সো আমার ফর্মুলায় এফ এক্স এর ভ্যালুটা জিরো হয়ে যাওয়ায় আমি যদি জিরো দিয়ে যাই মাল্টিপ্লাই করি না কেন, ডিভাইড করি না কেন, আলটিমেট রেজাল্টটা কিন্তু আমার জিরোই আসে। সো এই প্রুফের মধ্যে এখানেই আসলে ক্যাচটা ছিল যে কিভাবে আসলে সুপার লিনিয়ার কনভার্জেন্স আসতেছে। এটার অ্যাডভান্টেজ তো আমি শুরুতেই বলছি যে যেহেতু সুপার লিনিয়ার কনভার্জেন্স, রুট আমরা তাড়াতাড়ি পাবো, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু দুইটা ছিল। সো ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি ছিল, ফর্মুলাটায় যদি আপনারা দেখেন এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে আপনারা যদি কোনো থিওরি নাও জানেন, এটা অ্যাটলিস্ট বলতে পারেন যে ডিনোমিনেটরের ভ্যালু জিরো হয়ে যাওয়া মানে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়, নেক্সট আইটারেশন পয়েন্ট আমরা খুঁজে পাই না। কিন্তু যদি থিওরিটিক্যালি চিন্তা করেন, এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কোথায় জিরো হয়, আমাদের যেখানে টার্নিং পয়েন্ট থাকে। সো টার্নিং পয়েন্টে যদি জিরো হয়ে যায় ভ্যালুটা এফ প্রাইম অফ এক্স এর, তাহলে কি আমি এখান থেকে নেক্সট আইটারেশন পয়েন্টটা পাবো না। এরপর এখানে টার্নিং পয়েন্ট রিলেটেড আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমার ইনফাইনাইট লুপে স্টাক হয়ে যায়। কিভাবে, আমি যদি টার্নিং পয়েন্টের কাছাকাছি একটা ইনিশিয়াল পয়েন্ট নেই, সেখান থেকে ট্যানজেন্ট ড্র করে আমি এক্স ওয়ান পাইলাম, এখানে কোনো ইস্যু নাই। কিন্তু আমি যখন আবার এক্স ওয়ান থেকে একটা ট্যানজেন্ট ড্র করি, সেটা যে ইন্টারসেপ্ট করে এক্স নটে, সো আমার কিন্তু দেখেন এখানে আসলে এক্স নট আর এক্স ওয়ান বাদে কোনো ইনিশিয়াল পয়েন্ট বের করা পসিবল না। সো আমার কি এখানে একটা ইনফাইনাইট লুপে সে স্টাক হয়ে যাচ্ছে। আর এটা কেন হয়, যখন আমরা ইনিশিয়াল পয়েন্টটা টার্নিং পয়েন্টের কাছাকাছি ধরি। এরপর আইটকেন অ্যাক্সেলারেশন নাই আপনাদের, এটা আমি ক্লাসেও ডিসকাস করিনি। আচ্ছা, এরপর ছিল সেকেন্ড মেথড। তো সেকেন্ড মেথড আপনারা কনসাইজ নোটে আসলে খালি হচ্ছে আপনাদের ইটা দেওয়া, এক্সাম্পলটা দেওয়া। সো সেকেন্ড মেথডটা যদি আপনারা দেখতে চান বা থিওরিটা বুঝতে চান, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা একবার একটু চ্যাপ্টার ওয়াইজ নোটটা গো থ্রু করবেন। সো চ্যাপ্টার ওয়াইজ নোটে অ্যাকচুয়ালি আমাদের আসলে সেকেন্ড মেথডের ফর্মুলাটা কিভাবে আসতেছে, যেটা আমি আপনাদেরকে ক্লাসেও দেখানোর সময় এটাই দেখাইছি আসলে, আর এক্সাম্পলটাও এখানে একটু সুন্দর করে করা। সো সেকেন্ড মেথড বা এটার আরেকটা নাম আছে কোয়াসি নিউটন মেথড। সো সেকেন্ড মেথড বা কোয়াসি নিউটন মেথড হচ্ছে আমার নিউটনস র্যাফসন মেথডের যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল, যে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু জিরো হয়ে গেলে আমার একটা প্রবলেমে হচ্ছে পড়ি। সো সেই প্রবলেমটা অ্যাড্রেস করতে হেল্প করে। এখানে কি হয়, এখানে হচ্ছে বেসিকলি আমার এফ প্রাইম অফ এক্স এর যেই ভ্যালুটা ছিল, সেটা আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন দিয়ে সাবস্টিটিউট করে সেকেন্ড মেথডের ফর্মুলাটা বের করি। কিন্তু এখানে আমার কোনো ইনিশিয়াল পয়েন্টের কোনো ঝামেলা নাই, তার মানে কি আমি হচ্ছে কোনো প্রবলেম আসলে এনকাউন্টার করব না। কিন্তু এখানে যদি আপনারা খেয়াল করেন, আনলাইক ফিক্সড পয়েন্ট অ্যান্ড নিউটনস রাফসন মেথড, এখানে হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট দুইটা থাকে, যেমন এক্স কে মাইনাস ওয়ান একটা ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, আর এক্স কে হচ্ছে অথবা এক্স ওয়ান, এখানে যে যেমন এক্সাম্পল আছে এক্স নট এক্স ওয়ান, এই দুইটা ইনিশিয়াল পয়েন্ট আমার লাগে। সো সেকেন্ড মেথডের এক্সাম্পলটা যদি আমরা দেখি, দেখেন এখানে আমরা কোয়েশ্চেনে কিন্তু আমি আপনাদেরকে দুইটা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দিছি। সো এটা হচ্ছে আপনাদের মনে রাখার বিষয়। সো এরপর আসলে এই ডেরিভেশন আপনাদের লাগবে না, আমি এটা ক্লাসেও ডিসকাস করি নাই, সো এটা আপনারা স্কিপ করতে পারেন, জাস্ট এখান থেকে ফর্মুলা ডেরিভেশনটা একটু দেখতে পারেন। এরপর আমাদের চ্যাপ্টার 4 ডান। সো আমি এতক্ষণ যা যা আসলে ডিসকাস করলাম, এই জিনিসগুলোই আমি খুব শর্টে এখানে হচ্ছে দিয়ে রাখছি। সো এটাও যদি আপনারা দেখেন ভিডিওর পাশাপাশি, তাহলে আপনাদের কনফিউশন গুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা যাই হচ্ছে চ্যাপ্টার 5-এ। সো চ্যাপ্টার 5-এর আসলে আহ, অনেকে যে জিনিসটা ক্লাসে দেখাইলেও অনেক সময় মিস আউট করে যান, সেটা হচ্ছে নাম্বার অফ অপারেশনস। মানে আমি এলইউ ইউজ করি, গাউসিয়ান ইউজ করি, যাই ইউজ করি না কেন, আমার তো একটা ট্র্যাক থাকা লাগবে না যে কয়টা হচ্ছে আমার অপারেশন করা লাগতেছে, ফাইন দি ফাইনাল সলিউশন। সো ট্রায়াঙ্গুলার মেথড হচ্ছে সেই জিনিসটা, বা নাম্বার অফ অপারেশনস হচ্ছে আমার সেই জিনিসটা যেটা আমাকে এটা ডিটারমাইন করতে হেল্প করে। সো আমি বুকের একটা রেফারেন্স দিয়ে রাখছি, এটা আপনারা দেখতে পারেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বাট আমি আপনাদেরকে পড়াইছি হচ্ছে এখান থেকে মেইনলি। সো
এখানে আমি দেখেন পেজ নাম্বার গুলোও কিন্তু বলে দিছি যে 1 to 3 পেজ নাম্বার দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ নোট যারা ফলো করেন তাদের হচ্ছে এটা ফ্যামিলিয়ার লাগবে। তো এখানে হচ্ছে শুরুতে আমার আসলে লিনিয়ার ইকুয়েশনস এর কিছু বেসিক জিনিস বলা যে যা আপনারা অলরেডি জানেন যে আমার একটা ম্যাট্রিক্স কি স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া উচিত আর হচ্ছে বিফোর ফাইন্ডিং এনিথিং লাইক বিফোর অ্যাপ্লাইং ইনভার্স অর গাউসিয়ান অর এলইউ আই শুড নো যে আমার ম্যাট্রিক্সটা কি স্কোয়ার ম্যাট্রিক্স নাকি আর আমার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কি নন জিরো নাকি। সো যদি জিরো হয় তার মানে কি সিস্টেমটা সলভেবল না বা সিস্টেমের কোনো ইউনিক সলিউশন নাই। আর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় দ্যাট মিনস ইয়েস আই ক্যান প্রসিড। আমি ইনভার্সও বের করতে পারবো, গাউসিয়ানও অ্যাপ্লাই করতে পারবো, আবার এলিও অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমি ইনভার্স গাউসিয়ান আর এলিউতে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা দেখানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে যে নাম্বার অফ অপারেশনসটা কি। সো আপনারা যদি ক্লাস এক্সাম্পল থেকে রিকল করে থাকেন, আমি এটা একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে দেখাইছিলাম, এই এক্সাম্পলটাই স্পেসিফিক্যালি। সো এখন নাম্বার অফ অপারেশনস বের করার কিন্তু আমি যেমন আপনাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরে দেখাইছি, চাইলে আপনারা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরেও করতে পারেন। এটার কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, যেহেতু এটা গাউসিয়ানের পার্ট আসলে। সো আমরা কিন্তু ইউএক্স ইকুয়াল বি দিয়েও একটা সিস্টেম সলভ করতে পারি, আবার এলএক্স ইকুয়াল বি দিয়েও সলভ করতে পারি। এই কোয়েশ্চেনটা আমি খুব ফ্রিকোয়েন্টলি পেয়ে আসছি আপনাদের কাছে কনসিকিউটিভ কয়েকদিন, যে আমি কি ইউএক্স ইকুয়াল বির জায়গায় এলএক্স ইকুয়াল বি দিয়ে সলভ করতে পারবো নাকি। হ্যাঁ, অ্যান্সার ইজ ইয়েস, আপনারা পারবেন। আপনারা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নেবেন না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নেবেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। সো আমি যেমন ক্লাসে আপনাদেরকে এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে দেখাইছি। সো এখানে আসলে জিনিসটা তেমন কমপ্লিকেটেড কিছু না। যেমন আমরা যদি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরে কোনো কিছু সলভ করি, দেন দ্যাটস কল্ড টপ ডাউন অ্যাপ্রোচ। আর আমি যদি সেম সিস্টেমটাকে ধরেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে সলভ করতেছি, যেটা আপনাদেরকে গাউসিয়ানে আমি দেখাইছি, which is ux equal b, that would be bottom up approach. Why? কারণ আমি ফার্স্টে x4 এর ভ্যালু পাবো, তারপর x3 পাবো, তারপর x2 পাবো, তারপর x1 পাবো। সো এখান থেকে আসলে আমাদের নাম্বার অফ অপারেশনস জিনিসটা কি, যেমন x1 বের করতে আমার একটা অপারেশন করা লাগে, which is one division. x2 বের করতে আমার একটা ডিভিশন, একটা মাল্টিপ্লিকেশন, একটা সাবট্রাকশন লাগে। x3 বের করতে একটা ডিভিশন, দুইটা মাল্টিপ্লিকেশন, দুইটা সাবট্রাকশন লাগে। x4 বের করতে একটা ডিভিশন, তিনটা মাল্টিপ্লিকেশন, তিনটা সাবট্রাকশন লাগে। ম্যাট্রিক্সের সংখ্যাটা যদি আরো বড় হতো, নাম্বার অফ অপারেশনসটা আরো ইনক্রিজ করতো। সো এখান থেকে আপনারা যদি এই ফাইনাল কিভাবে এন স্কোয়ার ডেরিভেশনটা আসতেছে এটা যদি নাও বুঝে থাকেন, আপনারা যদি সবগুলা অ্যাড করে দেন, যেমন একটা ক্লাসে একটা ট্রিক আপনাদেরকে বলছিলাম যে এখানে যেমন একটা কি 4x4 ম্যাট্রিক্স। সো আপনারা নাম্বার অফ অপারেশনসটা একটু যদি কাউন্ট করেন, যে আমরা জানি যে এন স্কোয়ার দিয়ে আমার অ্যান্সারটা আসা উচিত আসলে কত, 16। সো আমরা একটু ম্যাচ করি যে এখানে কয়টা হইলো, যে আমার হচ্ছে বেসিকলি দুইটা ডিভিশন, তারপর হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন, একটা সাবট্রাকশন। সো আমি একটু টোটালটা কাউন্ট করে বলি, তাহলে চারটা ডিভিশন, 4 প্লাস হচ্ছে আপনার 3, 6। সো 4 প্লাস 6 হচ্ছে আপনার 10, আর 10 প্লাস সাবট্রাকশন হচ্ছে আমার 6টা। সো 10 প্লাস 6 হচ্ছে 16। আপনারা যদি এন স্কোয়ারটা ভুলেও যান, আপনারা কিন্তু ইজিলি জাস্ট কাউন্ট করে করে নাম্বার অফ অপারেশনসটা বের করতে পারেন। সো এই জিনিসটা আপনি যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরেও করতেন, ইউ উড গেট দ্য এক্সাক্ট সেম রেজাল্ট। সো এখানে হচ্ছে আমার যেটা ম্যাট্রিক্স থাকে, ওই ম্যাট্রিক্সের ডাইমেনশন স্কোয়ার করলে আসলে চলে আসে। সো আপনারা এটা যদি ডেরিভেশন আকারে আসে বা থিওরিটিক্যাল আকারে আসে, আপনারা ডেরিভেশন আসলে তো অবভিয়াসলি এইভাবে ভেঙে ভেঙে দেখাবেন, বা থিওরিটিক্যাল আকারে আসলে আপনারা ডিরেক্টলি ওয়ান লাইনে অ্যান্সার করতে পারেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। সো এরপর হচ্ছে আমি বেসিক্যালি আমার নোটটাতে ফেরত চলে যাই। তো চ্যাপ্টার 5 এর বেসিক্যালি আমরা যে ফার্স্টে এখানে দেখবেন অনেকগুলা বাক্সের লেকচার দেওয়া, যেগুলো আমি ক্লাসে ডিসকাস করি না, বাট আপনারা চাইলে গো থ্রু করতে পারেন, আপনাদের রেফারেন্সের জন্য দিয়ে দিছিলাম। সো এখানে আমি ফার্স্ট জিনিসটা ডিসকাস করে ফেলছি যে ম্যাট্রিক্সের প্রপার্টি কি হওয়া উচিত। সো আই এম নট গোয়িং থ্রু দ্যাট এগেইন। তো এখানে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি ইফ ইউ গাইজ রিকল ভ্যান্ডারমন্ড, ওই ভ্যান্ডারমন্ডের মতোই ইনভার্স ম্যাট্রিক্স আমি দেখাইছি, প্রিটি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। ইনভার্স থাকা সত্ত্বেও আমি কেন বাকি মেথড গুলা দেখি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। সো ইনভার্স ম্যাট্রিক্সে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আমার কম্পিউটেশনাল যেই এক্সপেন্সটা এটা অনেক বেড়ে যায় ইনভার্স ম্যাট্রিক্সে। যত ম্যাট্রিক্সের সাইজ বড় হয় তত আমার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটার
কম্পিউটেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তাই হচ্ছে আমরা গাউসিয়ান দেখি। সো গাউসিয়ান দেখার সময় গাউসিয়ানে হচ্ছে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করি, উইচ ইজ বেসিক্যালি একটা ড্যাশড লাইন দিয়ে বির ভ্যালুগুলা দেখাই। তারপর হচ্ছে গাউসিয়ান আমি আপনাদেরকে যেমন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করে দেখাইছি। সো এখানে হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ারের কনসেপ্ট ছিল। দেন হচ্ছে আমরা মাল্টিপ্লায়ার গুলা বের করা শিখছিলাম, যেমন M21, M31, M32, এইভাবে আমরা মাল্টিপ্লায়ার গুলা প্রত্যেকটা পজিশনাল ভ্যালুতে বের করে ওগুলা ইউজ করে পরে হচ্ছে আমরা এক্স এর ভ্যালু গুলা বের করি। সো এখানে আমি ক্লাস বাদে দেখবেন কিছু কমপ্লেক্স এক্সাম্পল দেওয়া আছে, এগুলা চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপর হচ্ছে আমরা যাই এলিউতে। তো গাউসিয়ান তো খুব সিম্পল, আপনারা দেখছেন ক্লাসে, বাট তা সত্ত্বেও এলিউ কেন ইউজ করে আসছি, রিজন হচ্ছে যে এলিউতে বেসিকলি আমাদের বি ম্যাট্রিক্সটা যদি আমি চেঞ্জ করি, ইট ডাজন্ট পুট এনি ইম্প্যাক্ট অন মাই হোল সিস্টেম, বাট গাউসিয়ানে আমি যদি বির ভ্যালু চেঞ্জ করে দিতাম, মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালু চেঞ্জ করে দিতাম, ক্যালকুলেশনটা পুরা রিপিট করা লাগতো। এটা তো আমাদের জন্য একটু প্রবলেমেটিক। সো আমরা এলইউতে যেটা দেখি যে আমি শুরুতেই যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ভেঙে নিচ্ছি, আমার শুরুর দিকে কোনো জায়গায় বি এর ভ্যালু লাগে না। আমার বি এর ভ্যালুটা কোথায় লাগে, যে যখন আমরা এল ওয়াই ইকুয়ালস বি, যে ওয়াই এর ভ্যালু, টেম্পোরারি ভ্যারিয়েবলস গুলোর ভ্যালু বের করি, এখানে যে আমার বি ভ্যালু লাগে। সো দিস ইজ বেসিকলি মাই সেকেন্ড লাস্ট স্টেপ এই এলইউতে। সো এই কারণে এলইউটা একটু ক্যালকুলেশনটা আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হইলেও এটা কিন্তু গাউসিয়ান থেকে বেটার, কারণ আমার সেকেন্ড লাস্ট স্টেপে যে আমার বি ভ্যালুস গুলা লাগতেছে। সো এলিউর ম্যাথে হচ্ছে আমরা কিছু জিনিস দেখছিলাম, যেমন ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে আমরা যে A3 যে আমার বেসিকলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো একটু বলি, ওয়াইল চেকিং ইয়োর স্ক্রিপ্টস, কুইজ স্ক্রিপ্টস, আই রিয়েলাইজ যে আপনারা অনেকেই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা না বানাইলেও এটা মানে আসলে খেয়াল করে দেখেন না যে আপনার কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসছে নাকি। যেমন অনেকে A3 বের করছেন, বাট দ্যাট ডাজন্ট লুক লাইক অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এক্সামে কিন্তু এটা খেয়াল করবেন, এক্সামে যদি আপনি এই স্টেপে এসে দেখেন A3 ইজ নট অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ব্যাক ট্র্যাক করে ইউ শুড মানে রেকটিফাই দ্য সলিউশন। আর এরপর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের দুইটা মেথড দেখাইছিলাম, যে একটা হচ্ছে ফ্রবিনিয়াস ম্যাট্রিক্সকে ইনভার্স করে বের করা যায়, একটা হচ্ছে মাল্টিপ্লায়ার দিয়ে বের করা যায়, যেটা আপনারা প্রেফার করেন। আর এখানে হচ্ছে সিমিউলেশনটা দেওয়া, লাস্টে আবার ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স এর আলাদা কিছু আমি ক্যালকুলেশনও দেখাইছি। সো এগুলো গো থ্রু করলে আই থিঙ্ক যে ইউ গাইজ আর গুড এনাফ ফর চ্যাপ্টার 5 রিলেটেড কোয়েশ্চেন্স, অ্যাটলিস্ট দ্য ম্যাথ পার্ট। সো এখান থেকে আসলে ওরকম মানে ডেরিভেশন গুলাও দেখবেন যে খুব ম্যাথমেটিক্যাল রিলেটেড। সো এখান থেকে আসলে ওরকম হার্ড এন্ড ফাস্ট কোনো ডেরিভেশন নাই। ম্যাথ গুলা যদি বুঝেন সবকিছু প্রপারলি, তাহলে ডেরিভেশন আসলেও আপনারা অ্যান্সার করতে পারবেন। লাস্ট অ্যান্ড ফরমোস্ট সেটা ছিল হচ্ছে পিভটিং। সো পিভটিং ইজ নট আ সেপারেট কনসেপ্ট। পিভটিং ইজ বেসিকলি আপনাদের গাউসিয়ান আর এলিউতে আমি ইনকর্পোরেট করে দিই, যেমন আপনারা কুইজ 4 আর 5-এ দেখছেন যে দুইটা কুইজেই আই ইনকর্পোরেটেড পিভটিং ইন দ্য কোয়েশ্চেন্স। সো এখানে বেসিক্যালি যেটা হয় যে আমাদের হচ্ছে পিভটিংটা কি আসলে, পিভট পয়েন্টস অথবা ডায়াগোনাল ভ্যালুজ, এখানে যদি আমার জিরো ভ্যালুজ থাকে তাহলে কিন্তু আমার মাল্টিপ্লায়ারটা আনডিফাইন্ড হয়ে যায়। সো এটার জন্য আমরা যেটা করি, উই ক্যান ডু রো সোয়াপ অর উই ক্যান ডু কলাম সোয়াপ। সো আমি আপনাদেরকে মেইনলি রো সোয়াপ করে ক্যালকুলেশন গুলো দেখাইছি। রো সোয়াপ করলে যেটা হয় সেটা হচ্ছে আমার কনস্ট্যান্টের ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো সেগুলোও কিন্তু সোয়াপ হয়ে যায়। এই জিনিসটা অনেকে এক্সামে মিস আউট করছেন। অ্যানাদার থিং যেটা আপনারা কুইজে মিস আউট করছেন, এটা এখনই বলি, ডায়াগোনাল ভ্যালুতে জিরো থাকা সত্ত্বেও এটা ধরে আপনারা ক্যালকুলেশন আগাইছেন, দ্যাট ইজ কমপ্লিটলি রং। কিন্তু আমি খুব একটা পেনালাইজ করি নাই কুইজে, বাট ইফ ইউ গাইজ মেক সিমিলার কাইন্ড অফ মিস্টেকস ইন দি ফাইনাল এক্সামস, যদি এরকম টাইপের কোয়েশ্চেন অ্যাপিয়ার করে, দেন কিন্তু হেভিলি পেনালাইজড হবে, কারণ এটা শুরু থেকে আসলে ভুল। সো ডায়াগোনাল ভ্যালুতে জিরো রাখা যাবে না, এটা আপনাদেরকে এনশিওর করা লাগবে। এখন আপনারা রো সোয়াপ করবেন, কলাম সোয়াপ করবেন, না কি করবেন, এটা আপনাদের ডিসিশন, এখানে কোনো আসলে বাউন্ডারিজ নাই। সো দ্যাটস অল ফর চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 এর যা যা বলছি আমি আসলে ভিডিওর জন্য বেশিই বলছি এখানে দেওয়ার থেকে। সো আপনারা একটু এই পার্টটা রেফার করলে হোপফুলি আপনাদের প্রিপারেশনটা হয়ে যাবে। তো এরপর হচ্ছে চ্যাপ্টার 6, দ্য চ্যাপ্টার ইউ গাইজ লাইক মেইনলি ফেসড প্রবলেমস ইন। সো এটা একটু বলি, এটা আসলে চ্যাপ্টারটা কমপ্লিকেটেড না, বাট এখানে ম্যাথ গুলো একটু কমপ্লিকেটেড। সো চ্যাপ্টার 6 এর যে ফার্স্ট জিনিসটা ছিল সেটা হচ্ছে যে
overdetermined system. Now, what is an overdetermined system? An overdetermined system is basically when it doesn't look like a square matrix. মানে কি যে আমার number of equation আর number of variables টা সমান থাকে না। Usually যেটা হয় যে number of equations is greater than my number of variables. So এই জিনিসটা যদি আপনারা দেখেন, you guys can say যে this is an overdetermined system. Now, how do we solve an overdetermined system? So দুইটা মেথড আপনারা দেখছেন যেটা আপনাদের সিলেবাসের পার্ট। There are tons of other methods as well, but this is part of your syllabus. First হচ্ছে least square approximation or discrete least square, and the second one is QR decomposition. So এখানে আমি অর্থ নর্মালিটিতে একটু পরে আসতেছি। ফার্স্টে ম্যাথ গুলো একটু ডিসকাস করি। সো লিস্ট স্কোয়ারের ম্যাথও আমি আপনাদেরকে দেখাইছি, কিউআর ডিকম্পোজিশনের ম্যাথও দেখাইছি। লিস্ট স্কোয়ার কি, খুব প্লেন অ্যান্ড সিম্পল। আমি আমার একটা ওভার ডিটারমাইন সিস্টেম আছে, স্কোয়ার ম্যাট্রিক্স নেই। কেমনে স্কোয়ার ম্যাট্রিক্স বানাবো? দুই সাইডে আমি ওই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলেই কি আমার স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ডিসক্রিট লিস্ট স্কোয়ার বা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্টটা বেসিক্যালি এটাই ছিল, যে ফার্স্টে স্কোয়ার ম্যাট্রিক্সে বানাই, এরপর আমাকে কোয়েশ্চেনে ইনভার্স বলুক, এলইউ বলুক, গাউসিয়ান বলুক, আমি সলভ করতে পারবো। কিছু যদি নাও বলে তখন আমি কি করব, বেসিক্যালি হচ্ছে আপনাদের এখানে হচ্ছে আমি সাইমালটেনিয়াস ইকুয়েশন ধরেও সলভ করতে পারবো। ইফ এনি মেথড ইজ নট মেনশন, ইউ গাইজ আর ফ্রি টু গো উইথ এনি মেথড যেটা আপনারা প্রেফারেবল মনে করেন। কমপ্লেক্সিটি কোথায় আসলে আসে? কমপ্লেক্সিটি আসে হচ্ছে কিউআর ডিকম্পোজিশনে। এখন কিউআর ডিকম্পোজিশন মানে হচ্ছে যে আমার বেসিক্যালি কিউআর ডিকম্পোজিশনের শুরুতে আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে কিউ যে অর্থনর্মাল সেটটা আছে এখানের ভ্যালুগুলো বের করে আসি। তো আমাদের ক্যালকুলেশন শুরু হয় U1, U2, U3 ম্যাট্রিক্সের সাইজ যত বড় হবে তত আমার হচ্ছে গিভেন ম্যাট্রিক্স গুলাও বাড়বে। সো আমি যেমন আপনাদেরকে হচ্ছে এক্সট্রিম কেসটাই দেখাইছি, বা এক্সট্রিম কেসটা আমি অ্যাসাইনমেন্টে সলভ করতে দিছি। সো এখানে হচ্ছে আমাদের শুরুতে পি বের করি, পি থেকে কিউ বের করি। পি হচ্ছে অর্থোগোনাল সেট অফ ভেক্টর, অর্থোগোনাল সেট অফ ভেক্টরে নর্মালিটি অ্যাপ্লাই করলে কিউ হচ্ছে আমরা পাই। সো এটা আমি আসলে এত ইন ডিটেলস যাব না, কারণ এগুলার রেকর্ডিং অহরহ আছে। আমি আপনাদেরকে স্প্রিং সামার এই সেমিস্টার সবগুলা রেকর্ডিং দিয়ে রাখছি, ওগুলা যদি দেখেন, কিউআর যদি কেউ ভুলে যান বা লাস্ট মিনিট রিফ্রেশার চান, ওই ভিডিওগুলো গো থ্রু করবেন। সো এখানে গ্রাম স্মিথ প্রসেস ইউজ করে ফার্স্টে কিউ ম্যাট্রিক্স গুলা বের করি। এরপর হচ্ছে আমরা ওইখান থেকে বেসিকলি আবার কিউ আর আর ম্যাট্রিক্স আরেকটা আছে, সো এই কিউ আর আর ম্যাট্রিক্স ইউজ করে আমি ফাইনালি এক্স এর ভ্যালু গুলা বের করি। তো এখানে আর ম্যাট্রিক্সে হচ্ছে একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে U1 ট্রান্সপোজ Q1, এখানে হচ্ছে U2 ট্রান্সপোজ Q1 হবে। এটা Q2 দেওয়া আছে, এটা Q1 হবে। হোপফুলি আপনারা এটা ঠিক মতোই ধরতে পারছেন। আর এখান থেকে হচ্ছে ফাইনালি আমি এক্স ভ্যালু গুলা বের করি। এখন কিউআর এ আমার আসলে কোনো মেথড অ্যাজিউম করা লাগে না, কারণ আমরা ফাইনালি যখন সিস্টেমটা সলভ করি তখন কিন্তু আমরা কি করি যে আর এক্স ইকুয়াল কিউ ট্রান্সপোজ বি। সো এখানে কিন্তু আসলে আমরা ডিরেক্টলি এখান থেকে এক্স ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এখানে দেয়ার ইজ নাথিং টু অ্যাজিউম অর নাথিং টু, মানে কোনো মেথড আমার ধরে নেওয়া লাগে না। এরপরে হচ্ছে আপনাদের ছিল অর্থ নর্মালিটি। অর্থ নর্মালিটি খুবই প্লেন অ্যান্ড সিম্পল একটা কনসেপ্ট। আপনারা অর্থগোনালিটি অর্থগোনালিটি আপনারা আগেই দেখে আসছেন যে একটা সেট অফ ম্যাট্রিক্স অর্থগোনাল নাকি না। এখন আমি যদি অর্থগোনালিটির সাথে নর্মালিটির প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে যেটা আসে সেটি হচ্ছে কি আমার অর্থ নর্মালিটি। সো অর্থগোনালিটি কি, যে এক্স ট্রান্সপোজ ওয়াই এর ভ্যালু যদি 0 আসে তাহলে বলি আমরা সেট অফ ম্যাট্রিসেসটা অর্থগোনাল। নর্মালিটি কি, এক্স ট্রান্সপোজের সাথে এক্স মাল্টিপ্লাই করলে যদি 1 আসে, ওয়াই ট্রান্সপোজের সাথে ওয়াই মাল্টিপ্লাই করলে যদি 1 আসে, তাহলে বলি হচ্ছে নর্মালিটি। যদি দুইটা প্রপার্টি ফিল আপ হয়, নট ওয়ান, যদি অর্থগোনালিটি আর নর্মালিটি দুইটাই ফিল আপ হয়, আমরা বলি যে আমি আপনাকে যে কোয়েশ্চেনে যেই সেট অফ ম্যাট্রিসেসটা দিছি এটা অর্থ নর্মাল। সো এখানে আমি বলছিলাম যে ম্যাট্রিক্সের সাইজ যদি বড় হয়ে যায়, যেমন এটা তো আসলে দুইটা ম্যাট্রিক্স, এখানে ক্যালকুলেশন আসলে তেমন কমপ্লেক্স না, কিন্তু অ্যাসাইনমেন্টে আপনাদের 3/3 একটা ম্যাট্রিক্স ছিল। সো আপনারা কি করবেন, অর্থ গোনালিটির জন্য হচ্ছে আপনারা বেসিকলি 50% দেখাবেন, মানে 6টা সেট অফ কম্বিনেশন যদি আসে 3টা দেখাবেন, যদি 12টা আসে 6টা দেখাবেন, এরকম ভাবে আর কি ফলো করবেন। আর নর্মালিটি সবগুলাই দেখাবেন, বিকজ নর্মালিটি ইজ ইজি টু শো। আর ক্রনিকার ডেল্টা এটা আপনাদের লাগবে না। সো এখান থেকে ম্যাথ কম, বাট এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলেই এনাফ। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে চ্যাপ্টার 7, দ্য সিম্পলেস্ট চ্যাপ্টার আপনারা যেটা দেখছেন এতদিন 330-র মধ্যে। সো চ্যাপ্টার 7 নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, কারণ আমি এবার আপনাদের চ্যাপ্টার 7-এর উপর
মানে অ্যাসেসমেন্ট রাখতে পারছি, যেটা আমি ইউজুয়ালি অন্যান্য সেমিস্টারে রাখতে পারি না। সো এখানে অনেকে স্ট্রাগল করে এই কারণে, বাট এইবার হোপফুলি আপনাদের প্রবলেম হবে না, কারণ আমি অ্যাসেসমেন্ট নিতে পারছি আপনাদের। সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ফার্স্ট অফ অল বুঝতে হবে নর্মাল ইন্টিগ্রেশনের ভ্যালু কিভাবে বের করে, উইচ ইজ উই রেফার এজ এক্সাক্ট ভ্যালু অফ ইন্টিগ্রাল, সবাই জানেন এটা। তারপর হচ্ছে আমাদের এখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি। আমার একটা ফাংশনকে আমি অ্যাপ্রক্সিমেট করলে পলিনোমিয়াল আসে। পলিনোমিয়ালকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলেই কি আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইন্টিগ্রাল পাই। এখন পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করার অনেক ওয়েজ ছিল, বাট আমি আপনাদেরকে কি বলছি যে ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে আপনারা পলিনোমিয়ালটা রিপ্রেজেন্ট করবেন। সো ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে পলিনোমিয়ালটা রিপ্রেজেন্ট করলে কিছুটা আসে এমন যে এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে সামেশন অফ কে ইকুয়াল 0 থেকে এন, এন ইজ মাই ডিগ্রি। আর ফর্মুলাটা হচ্ছে, এটা আপনারা ল্যাবে দেখছেন অলরেডি, থিওরিতেও আমি বলছি যে এল কে অফ এক্স এফ এক্স কে ডিএক্স। এখন আমি যদি সিম্পলি জাস্ট ল্যাগ্রাঞ্জ বেসিসটাকে ইন্টিগ্রেট করি, দ্যাট ইজ মাই ওয়েট ফাংশন। সো ওয়েট ফাংশনকে আমরা হচ্ছে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি। সো সিগমা কে হচ্ছে আমার ওয়েট ফাংশন। এখন এখানে আমি বলছিলাম যে আমার যে গিভেন নোডস গুলা উইদিন এ অ্যান্ড বি ইন্টারভেল, ইফ দি নোডস আর অফ ইকুয়াল ডিস্টেন্স, উইচ মিনস যে x1 থেকে x2 যে ডিস্টেন্স, x2 থেকে x3 সেম ডিস্টেন্স, এই ডিস্টেন্স যদি মেনটেন হয়, we call it Newton's Cotes formula. অ্যান্ড এখান থেকে আপনারা দুইটা জিনিস দেখছেন, আমি বলছিলাম যে ওপেন নিউটনস কোটস ফর্মুলা ইজ নট পার্ট অফ ইয়ার সিলেবাস, সো আমি এটা এখন ডিসকাসও করব না। ক্লোজ নিউটনস কোটস ফর্মুলার আসলে আমার জানা তো লাগবে যে নোড নিয়ে যে আমি কথা বলতেছি, নোডের ডিফারেন্সটা আমি কিভাবে বের করব, বা অ্যাকচুয়ালি নোড গুলা কে কার থেকে কত দূরে আছে। সো এ আর বি একটা ইন্টারভ্যাল আপনাদের যদি দেওয়া থাকে, সেখানে এ এর ভ্যালুটা আসলে এক্স নটের সমান হবে আর বি এর ভ্যালুটা হবে লাস্ট নোডের সমান। সিকোয়েন্সটা হচ্ছে যে এ এর ভ্যালু এক্স নটের সমান, এক্স ওয়ান এক্স নট থেকে বড়, এক্স টু এক্স ওয়ান থেকে বড়, এক্স থ্রি এক্স টু থেকে বড়, অ্যান্ড সো অন, অ্যান্ড এক্স এন হচ্ছে বি সমান। এখান থেকে আমি স্টেপ সাইজটা কিভাবে বের করব, যে এক্স ওয়ান আর এক্স নটের ডিফারেন্সটা কি, দ্যাট ইজ বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। সো এন ইজ মাই ডিগ্রি ওভার হেয়ার। সো এরপর আমরা হচ্ছে ক্লোজ নিউটনের একটা ভ্যারিয়েশনে মুভ অন করি। সো ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা উইথ n equals 1 is trapezium rule. n equal 1 মানে কি, যে ডিগ্রি হচ্ছে 1। সো দুইটা নোডের আমার n equal 1 মানে হচ্ছে যে দুইটা নোড পয়েন্ট আমার গিভেন। সো ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা আমার ডিগ্রি 1 হবে, আর এখানে দুইটা নোড থাকবে। সো আমি যদি আমার এই পলিনোমিয়ালের যে ডেরিভেশনটা দেখে আসছিলাম, এটা একটা ডিগ্রি 1 পলিনোমিয়াল যদি আমি ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে রিপ্রেজেন্ট করি, আসে কি এল নট অফ এক্স ইন্টু এফ এক্স নট প্লাস এল ওয়ান অফ এক্স ইন্টু এফ এক্স ওয়ান। এল নট অফ এক্সটা কি, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান। ল্যাগ্রাঞ্জ বেসিসে কিভাবে ফর্মুলা ডিফাইন করে এটা আপনারা অলরেডি জানেন। এখানে আমি শুরুতে কি করলাম, যে আমার এ বি তো গিভেন ইন্টারভ্যাল ছিল। সো আমি জানতাম যে এ হচ্ছে এক্স নট এর সমান, বি হচ্ছে এক্স ওয়ান এর সমান। সো আমি কি করছি, এক্স ওয়ান এর জায়গায় বি দিয়ে রিপ্লেস করছি, এক্স নট এর জায়গায় এ দিয়ে রিপ্লেস করছি। তারপর আমি এল নট এল ওয়ান এর এরকম ইকুয়েশন পাইলাম। এখন আমি শুরুতেই বলে আসছিলাম যে কি, আমরা যদি ল্যাগ্রাঞ্জ বেসিসকে একটা গিভেন ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করি, উই গেট আওয়ার ওয়েট ফাংশন। সো ওয়েট ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেট করে আনি, আমি তাহলে হচ্ছে এল নট কে ইন্টিগ্রেট করলে সিগমা জিরোর ভ্যালু পাই, আর এল ওয়ান কে ইন্টিগ্রেট করলে সিগমা ওয়ান এর ভ্যালু পাই। এরপর হচ্ছে আমি পি ওয়ান যেটা ছিল, সেটাকে তো আমি ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে রিপ্রেজেন্ট করলামই। এরপর আমি ওখান থেকে ওয়েট ফাংশনের ভ্যালুগুলোও বের করলাম। সো আমার ফাইনাল ইন্টিগ্রেশনের ভ্যালু আসে কি সিগমা জিরো এফ এক্স নট প্লাস সিগমা ওয়ান এফ এক্স ওয়ান। এরপর আমি জাস্ট কি, এখানে এক্স নট এক্স ওয়ান যে যে প্লেসেস ছিল, সেখানে আমি এ আর বি দিয়ে রিপ্লেস করে দিছি। If we complete this derivation, we finally get our formula for Close-Newton's Cotes formula with n equals 1, which is my trapezium rule as well. আমরা এটা trapezium rule নামেও চিনি। এখান থেকে আপনাদেরকে আমি ম্যাথ দেখাইছিলাম। সো এখানে হচ্ছে একটা খুব সিম্পল ফাংশন নিয়ে আমরা ওয়ার্ক করি, যে এফ এক্স ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড একটা গিভেন ইন্টারভ্যাল আছে। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কিভাবে বের করা যায়, ট্রেপিজিয়াম রুল দিয়ে, বাই ইউজিং দিস ফর্মুলা বি মাইনাস এ বাই টু ইন্টু এফ এ প্লাস এফ বি। অ্যান্ড এটার যদি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে বলতাম, দ্যাট ইজ নাথিং, আমরা নর্মাল ইন্টিগ্রেশন যেভাবে করি সেই ইন্টিগ্রেশনটাই করছি। এখন পার্সেন্টেজ এরর কি, পার্সেন্টেজ এরর হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100% যদি করে আমি যে পার্সেন্টেজ
পার্সেন্টেজ এররটা পাই সেটা আমাদেরকে হয়তো বের করতে বলতেও পারে। এখন এটা ভ্যারি করে যে এরর বের করতে বলবে কি বলবে না। সো ফর্মুলাটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে আমরা যদি একটু ফর্মুলাটার দিকে অবজার্ভ করি, ক্লাসেও বলে আসছি যে দেখেন ট্রাপিজিয়াম রুলের এররটা কিন্তু অনেক বেশি, 31.65%। এটা আমাদের আসলে টলারেবল রেঞ্জের থেকে অনেক বাইরে। সো আমরা এর থেকেও বেটার বেটার মেথড দেখি। সো দ্য ফার্স্ট better method we saw was composite Newton's Cotes formula. Composite Newton's Cotes formulaটা কি? এটা বেসিক্যালি আমরা একটা গিভেন ইন্টারভ্যালকে কিছু সাব ইন্টারভ্যালে ডিভাইড করে নিই। এখন এটা আমাদের আসলে এই মেথডটার সুবিধাটা কি, যে আমি আসলে নোট নাম্বার না বাড়ায় কিন্তু আমি রেজাল্টটা ইমপ্রুভ করতে পারতেছি। সো আমার এখানে নোটেশনটা জানা লাগে যে C1, M, M is my number of sub intervals, and আমার ফাইনাল ফর্মুলাটা ছিল h/2 fx নট প্লাস এফ অফ এক্স এম। মাঝখানে যেই কয়টা টার্মই থাকুক না কেন সবগুলোর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটার ডেরিভেশন আপনাদেরকে আমি দেখাইনি, সো আপনাদের জাস্ট ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে এখান থেকে। তো এখানে আমরা আসলে স্টেপ সাইজটা কিভাবে বের করি, আমাদের ক্লোজ নিউটনস কোটস ফর্মুলার স্টেপ সাইজটাই জাস্ট এখানে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন এর জায়গায় আমরা এম দিয়ে ডিভাইড করি। এম ইজ মাই নাম্বার অফ সাব ইন্টারভেলস। সো আমরা এখান থেকে কিন্তু একটা রিলেশনশিপও জানছিলাম যে আমার সাব ইন্টারভেলের নাম্বার যেটা বলা থাকবে নোডের নাম্বার এক বেশি থাকবে। যেমন সাব ইন্টারভেল 2টা হইলে নোড কয়টা 3টা, সাব ইন্টারভেল 3টা হইলে নোড কয়টা 4টা, এন্ড সো অন। এরপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বেসিক্যালি এখান থেকে কম্পোজিট নিউটনস কোটস এর ভ্যালুটা বের করি। আর এখানে একটা থিওরিটিক্যাল জিনিস ছিল যে যত এম এর ভ্যালু ইনক্রিজ করে তত কি আমার এরর হচ্ছে ডিক্রিজ করে। সো এরপর হচ্ছে আমি একটু আপনাদের চ্যাপ্টার ওয়াইজ নোটটাতে যাই। সো চ্যাপ্টার ওয়াইজ নোটে হচ্ছে আপনাদের বেসিক্যালি সিমসন্স রুল আর বাকি পার্টটা কভার করা হয়েছে। সিমসন্স রুলটা আমরা দেখি। সো এখান থেকে আপনারা কম্পোজিটটা দেখতে পারেন চাইলে। এখানে ডেরিভেশনটা দেওয়া আছে বাট এটা লাগবে না আপনাদের। সো এখানে হচ্ছে আমাদের যত এই যে এম ইনক্রিজ করে তত হচ্ছে এরর ডিক্রিজ করে। এটা আমি আপনাদেরকে ক্লাসে প্রুফও করায় দেখছি যে আমরা যখন পার্সেন্টেজ এররটা বের করি তখন আপনারা এই জিনিসটা রিয়েলাইজ করছিলেন যে আমার ট্রাপিজিয়াম রুল থেকে অনেকটা এরর আমার ডিক্রিজ করে। কিন্তু এর থেকেও বেটার মেথড আছে। এর থেকে বেটার মেথড কি? সিমসন্স রুল। সিমসন্স রুল কি? ট্রাপিজিয়াম রুলের মতনই, খালি ডিফারেন্সটা কি যে আমার পলিনোমিয়ালের ডিগ্রি 1 এর জায়গায় এখন হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি 2। এখন ডিগ্রি 2 হওয়ার মানে কি, যে আমার নোড হচ্ছে 3টা। সো 3টা নোড থাকলে আমার সুবিধাটা কি, যে 3টা নোড থাকলে হচ্ছে আমার বেসিক্যালি যত নোড আমি বাড়াবো তত কি অ্যাকচুয়াল ফাংশনের কাছাকাছি যায়। সো আমার এররটা কমে আসবে। এটা আমরা থিওরিটিক্যালি অলরেডি চ্যাপ্টার 2 পড়ার টাইমের থেকেই জানি। এখান থেকে আমি আপনাদেরকে এই ডেরিভেশনটাও আসলে দেখাইছি, বাট আমি ওয়েট ফাংশনের ডেরিভেশন গুলা দেখাইনি কেন, কারণ আপনারা ট্রাপিজিয়াম রুলে হচ্ছে অলরেডি এটা দেখে আসছেন। সো ওইটা যদি বুঝেন, এটা বোঝা আসলে খুব একটা ডিফিকাল্ট না। এখানে একটা এক্সট্রা ওয়েট ফাংশন বের করা লাগে, উইচ ইজ আমার সিগমা 2। সো সেম ভাবে আমি যদি ডেরিভেশন করি, আমার ফর্মুলাটা ফাইনালি ডিরাইভড হয়ে আসে হচ্ছে বি মাইনাস এ বাই 6 এফ এ প্লাস 4 এফ এ প্লাস বি বাই 2 প্লাস এফ অফ বি। সো এরপর হচ্ছে আমরা যেটা দেখি, এক্সাক্টনেস আপনাদের নাই। সো এক্সাক্টনেস আপনাদের হচ্ছে কভার করা লাগবে না। সো এখন আমি একটু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা একটু দেখাই। সো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন ইজ আ স্ট্যান্ডার্ড, মানে আপনাদের আসলে আমি সবই কভার করে দিছিলাম ওই অ্যাসাইনমেন্টে। তো এটা যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করে থাকেন, দেয়ার শুড বি নো ইস্যুস। সো অ্যাসাইনমেন্ট 6 এর আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে যাব। রাইট। সো এখানে আমি আপনাদেরকে 3টা মেথড দিয়ে বের করতে বলছিলাম। অ্যাসাইনমেন্ট যদি ঠিক মতো সলভ করে থাকেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের রেজাল্টটা হচ্ছে কি ভ্যারি করতেছে। আর পার্সেন্টেজ রিলেটিভ এরর বের করতে বলছিলাম। পার্সেন্টেজ রিলেটিভ এররের ফর্মুলা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান। এটার কনফিউশনটা আসলে অ্যারাইজ করে ফ্রম চ্যাপ্টার 4, কারণ ওখানে রিলেটিভ এরর দেখছেন আপনারা মানে এক্স নিউ মাইনাস এক্স ওল্ড, মানে আপনাদের অনেকের মাথায় হয়তো আসছে যে নিউ অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল, কিন্তু ওই রিলেটিভ এরর আর এই রিলেটিভ এরর কিন্তু সেম না। ওখানে কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেট আর অ্যাকচুয়াল ছিল না, কিন্তু এইখানে আছে। সো এই কারণে আমার রিলেটিভ এররের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। সো নর্মালি পার্সেন্টেজ এররের যে ফর্মুলাটা সেইটাই আসলে অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100%, দ্যাটস ইট। সো এখানে আপনাদের একটা প্র্যাকটিস শিট দেওয়া আছে। এই প্র্যাকটিস শিটটা আমার অনেক আগের বানানো, দুইটাই জাস্ট কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আপনাদের মেইন প্র্যাকটিস শিটের বাদেও অ্যাডিশনাল এক্সাম্পল। তো এখানে আসলে ফাংশন গুলো একটু কমপ্লেক্স। সো এই
ফাংশন গুলা যদি আপনারা সলভ করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের বেসিক্যালি কোনো প্রবলেম হওয়ার কথা না চ্যাপ্টার 7 থেকে। সো দ্যাটস ইট ফর মাই ডিসকাশন। আরো যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে হচ্ছে আপনাকে ডিসকর্ডে বা ইমেলের থ্রুতে রিচ আউট করবেন। বাট আপনাদের যে কমন যেই কোয়েরি গুলা ছিল সেগুলা কিন্তু আমি আসলে এখানে অ্যাড্রেস করে ফেলছি। প্লাস আমি চ্যাপ্টার গুলাও রিভিউ করে দিছি। সো এই ভিডিওটা একটু গো থ্রু করলে আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম থাকা উচিত। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমি এখন আসলে রেকর্ডিংটা অফ করতেছি। অ্যাজ ইউজুয়াল আপনারা ডিসকর্ডে বা ইমেইলে আমাকে বাকি জিনিসগুলো জানায়েন আর কি।